গল্পের শুরু হয় একটি বনের মধ্যে শিকারীদের একটি দল দিয়ে, যারা অনেকগুলো প্রাণী হত্যা করেছিল। এরা ওই প্রাণীদের চামড়া তুলে শহরে বিক্রি করত। তারা সব চামড়া বেঁধে এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই জঙ্গলের আদিবাসীরা তাদের ওপর আক্রমণ করে বসে এবং চারদিক থেকে ঘিরে ফেলে। আদিবাসীরা খুব রাগান্বিত ছিল এবং তারা শিকারীদের দিকে তীর ছুঁড়তে শুরু করে। এতে শিকারী দলের অনেক মানুষ মারা যায়। আদিবাসীরা আক্রমণ করেছিল কারণ তাদের কোবেলার প্রধানের মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে এবং তারা মনে করেছিল যে এটা নিশ্চয়ই এই শিকারীদেরই কাজ। শিকারীরা প্রথমে পাল্টা লড়াই করার চেষ্টা করে, কিন্তু আদিবাসীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা টিকতে পারে না এবং অনেকেই মারা যায়। শিকারী দলের ক্যাপ্টেন বুঝতে পারেন যে আদিবাসীদের সাথে লড়লে সবাই মারা যাবে, তাই সে তার দলকে বলে, যত চামড়া পারো তুলে নাও আর দ্রুত নৌকার দিকে চলে যাও। এদিকে সিনেমার প্রধান চরিত্র গ্লাস নিজে ছেলের কাছে এসে বলে যেন সে দ্রুত নৌকার দিকে যায়। ঠিক তখনই তারা দেখে আদিবাসীদের আরেকটি বড় দল চলে আসছে, তাই সবাই লড়াই বাদ দিয়ে যান বাঁচাতে দৌড়াতে শুরু করে। এ সময় আরও অনেক শিকারী মারা যায়, কেবল কিছু মানুষই নৌকায় পৌঁছে বাঁচতে পারে। শিকারীরা চলে যাবার পর আদিবাসীরা বাকি থাকা সব চামড়ার ওপর দখল নেয়, কিন্তু কুলপ্রধান তার মেয়েকে পায় না। তখন সে তার লোকদের বলে, এই আমেরিকান শিকারীদের ফেলে যাওয়া সব চামড়া তুলে নাও, আমরা এগুলো ফরাসি শিকারীদের দিয়ে দেব, আর বদলে আমরা তাদের কাছ থেকে ঘোড়া আর বন্দুক নেব, আর আমার মেয়েকে আমরা খুঁজতেই থাকব যতক্ষণ না তাকে পাওয়া যায়। অন্যদিকে আমেরিকান শিকারীরা অনেক দূর যেতে পারলেও এখনও ভয়ে আতঙ্কিত থাকে এবং অস্ত্র হাতে প্রস্তুত থাকে, কারণ তারা জানত আদিবাসীরা এত সহজে তাদের ছেড়ে দেবে না এবং কখনই আক্রমণ করতে পারে। এখন এদের বোঝা কঠিন হয়ে যায় কোন দিকে যাওয়া উচিত। তখন ক্যাপ্টেন গ্লাসকে জিজ্ঞেস করে, আমাদের কি করা উচিত? গ্লাস বলে, আমাদের নৌকা ছেড়ে জমির পথে যেতে হবে, কারণ ওই আদিবাসীরা নদী ধরে আমাদের পিছু নেবে আর খুব দ্রুত আমাদের ধরে ফেলবে, তাই জমির পথটাই সবচেয়ে নিরাপদ। কিন্তু দলের একজন সদস্য গ্যারাল্ড গ্লাসের এই সিদ্ধান্ত পছন্দ করে না। সে বলে, জমির পথ দিয়ে গেলে তারা আরও দ্রুত আমাদের মেরে ফেলবে, কারণ জমির পথ অনেক লম্বা আর বাড়ি পৌঁছাতে আমাদের অনেক সপ্তাহ লেগে যাবে। তখন ক্যাপ্টেন গ্যারাল্টকে বলে, গ্লাস এই জায়গাটা আমাদের চেয়ে বেশি চেনে, তাই তার কথা আমাদের মানা উচিত। অবশেষে সবাই সিদ্ধান্ত নেয় জমির পথেই যাওয়া হবে। গ্যারাল্ডো অনিচ্ছা থাকা সত্ত্বেও ক্যাপ্টেনের কথা মানতে বাধ্য হয়। কিন্তু কিছু লোকের কাছে মাটি দিয়ে যাওয়ার গ্লাসের সিদ্ধান্ত ঠিক মনে হয়নি, তাই তারা নৌকা করে নদীপথে বাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। এরপর যারা স্থলপথে যাওয়ার ছিল তারা নৌকা থেকে নেমে যায় এবং নৌকায় বসে থাকা কিছু লোক নদীপথে এগিয়ে যায়। এখানে ক্যাপ্টেন সবাইকে বলে যে আমাদের সব চামড়া এখানেই রেখে দেওয়া উচিত, যাতে পথে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ক্যাপ্টেনের কথা সবাইকে ঠিক মনে হয়। তারপর এই লোকেরা সব চামড়া পাথরের নিচে লুকিয়ে রাখে, যাতে ভবিষ্যতে যদি এই লোকেরা আবার কখনো এই জায়গায় আসে তবে তাদের চামড়া তাদের কাছে মিলে যায়। এবং এখন এই সবাই বনের পথে হাঁটা শুরু করে, কিন্তু এখন তাদের জন্য সমস্যা বাড়তে চলেছিল, কারণ শীঘ্রই শীতকাল আসতে চলেছিল এবং তাদের কয়েক সপ্তাহ হেঁটে বাড়ি পৌঁছাতে হবে। কিন্তু এছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। তাই এই সব লোক ঠান্ডার মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। বনের পথে হেঁটে হেঁটে সন্ধ্যা হয়ে যায় এবং এখন এই লোকেরা একটি জায়গায় থেমে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং তারা সবাই বনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা দেখি যে যারা স্থলপথে হাঁটার গ্লাসের সিদ্ধান্তকে ভুল মনে করেছিল, এখন সেই লোকেরা তাদের ভুলের জন্য অনুশোচনা করে। সেই আদিবাসীরা এসে তাদের মেরে ফেলে এবং আদিবাসীরা বুঝতে পারে যে কিছু লোক বনের পথ দিয়ে হেঁটে চলে গেছে। তাই এই লোকেরা বনের সর্বত্র ছড়িয়ে পড়ে, বাকি সেই আমেরিকান শিকারীদের খুঁজে বের করতে। একজন আদিবাসীকে মাটিতে হাঁটা আমেরিকান শিকারীদের পায়ের ছাপও মিলে যায়। সে এসে তাদের গোত্রের সর্দারকে জানায়। গোত্রের সর্দারের মনে হয় যে আমার মেয়ে তাদের কাছেই আছে এবং এখন এই আদিবাসীরা পায়ের ছাপ অনুসরণ করে তাদের পেছনে যায়। এদিকে এই লোকেরা টানা কয়েক ঘন্টা ধরে বনের পথ দিয়ে এগিয়ে যায় এবং এই লোকেরা খুব ক্লান্ত হয়ে পড়ে।
তাই এই লোকেরা কিছুক্ষণ বিশ্রামের জন্য সেখানেই ডেরা বসায় এবং সবাই বিশ্রাম করতে থাকে। সবাই ক্ষুধার্ত ছিল, কিন্তু খাওয়ার জন্য কিছুই ছিল না। তাই গ্লাস শিকার খুঁজতে বনে একাবে সেই ভল্লুক গ্লাসকে উঠিয়ে উঠিয়ে ফেলে দেয় এবং গ্লাসকে গুরুতরভাবে জখম করে দেয়। এখন গ্লাস কিছুই করতে পারছিল না, তাই সে শান্তভাবে মাটিতে শুয়ে পড়ে। গ্লাস যখন শান্ত হয় তখন ভল্লুকও সেখান থেকে যেতে থাকে, কিন্তু গ্লাস শিকার পেতে কোনোভাবে তার বন্দুকের কাছে পৌঁছায়। তখন সেই ভল্লুক আবার গ্লাসের উপর আক্রমণ করতে আসে। গ্লাস দ্রুত বন্দুক দিয়ে তাকে গুলি করে, কিন্তু সেই গুলি ভল্লুকের মাথায় লাগার বদলে তার গলায় লাগে, যার ফলে ভল্লুক এখন আরও বেশি রেগে যায় এবং তার থাবা দিয়ে গ্লাসের গলা ছিঁড়ে দেয়। কিন্তু ভল্লুক থামে না এবং সে গ্লাসের পুরো শরীর তার থাবা দিয়ে খারাপভাবে কেটে দেয়। গুলি লাগার কারণে ভল্লুকও দুর্বল হয়ে পড়েছিল। গ্লাস এখন কোনো মতে চাকু বের করে সেই ভল্লুকের উপর কয়েকটা আঘাত করে, যার ফলে তারা দুজনেই ঢাল বেয়ে নিচে পড়ে যায়। এরপর সেই ভাল্লুকটিও কাঁচের উপর পড়ে যায়, কিন্তু ভাল্লুকটি মারা গিয়েছিল এবং কাঁচও প্রায় মরতে বসেছিল, কারণ ভাল্লুকটি তার গলা সম্পূর্ণভাবে ছিঁড়ে দিয়েছিল এবং তার সারা শরীরে গভীর ক্ষত ছিল। কাঁচ অত্যন্ত কষ্টে ছিল। যখন কাঁচ ভাল্লুকটিকে গুলি করেছিল তখন তার সঙ্গীরা গুলির আওয়াজ শুনতে পায়, তাই তারা কাঁচকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং তারা দেখে যে কাঁচের উপর ভাল্লুকটি পড়ে আছে। তারা খুব কষ্ট করে ভাল্লুকটিকে তার উপর থেকে সরায় এবং কাঁচকে তাদের সাথে নিয়ে যায়। এখন তাদের মধ্যে একজন লোক কাঁচের ক্ষত সেলাই করা শুরু করে। ব্যথায় কাঁচের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তার গলা ভয়ঙ্করভাবে কাটা পড়েছে এবং তার পুরো শরীরে বেশ গভীর ক্ষত রয়েছে। কাচের ক্ষত দেখে এই লোকেরা বুঝতে পারে যে কাচ এখন আর বাঁচবে না এবং কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হবে। অন্যদিকে আদিবাসী গোত্রের প্রধান আমেরিকান শিকারীদের কাছ থেকে যেসব চামড়া বাকি ছিল সেগুলো ফরাসি শিকারীদের দিয়ে দেয়। বদলে সে তাদের কাছ থেকে বন্দুক ও ঘোড়া নিয়ে নেয়, যার অর্থ এই আমেরিকান শিকারীদের অর্থাৎ কাচ এবং তার সঙ্গীদের জন্য সমস্যা বাড়তে যাচ্ছিল। কারণ এর আগে এই আদিবাসীরা তীর ধনুক দিয়ে আক্রমণ করত, কিন্তু এখন আদিবাসীদের কাছেও ঘোড়া এবং বন্দুক চলে এসেছে। এখন কাচ গুরুতর আহত হওয়ায় হাঁটতে পারছিল না, তাই এই লোকেরা কাচের জন্য কাঠের একটি স্ট্রেচার বানায়। তারা কাচকে তার ওপর রাখে এবং এগিয়ে যেতে শুরু করে। এভাবে তারা পালা করে কাচকে তুলে নেয়। এই লোকেরা কাচকে বেশ দূরে নিয়ে আসে, কিন্তু সামনের রাস্তা খুবই কঠিন ছিল, কারণ সামনে একটি উঁচু পাহাড় ছিল যেখান দিয়ে তাদের যেতে হবে। এই পাহাড়ি রাস্তাটি এতই খারাপ ছিল যে সেখান থেকে একজন মানুষও ঠিকভাবে উঠতে পারত না, তাই কাচকে এখান থেকে তোলা অসম্ভব ছিল। এই লোকেরা তবুও চেষ্টা করে, কিন্তু তারা কাচকে উঠাতে পারে না। তখন তাদের ক্যাপ্টেন তার এক লোককে বলে যে কাচের মুখে কাপড় দাও। আসলে সে কাচকে গুলি করতে যাচ্ছিল, কারণ তার মনে হয় কাজ কষ্টভোগ করছে এবং যাই হোক কাজ এখন আর বাঁচবে না। কাজ যন্ত্রণায় কুঁকড়ে পড়েছিল এবং তাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ক্যাপ্টেন কাজকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই কাচের ছেলে এসে বলে এটা করো না। ক্যাপ্টেনের তার ওপর দয়া হয় এবং সে কাজকে গুলি করতে পারে না, কারণ কাচের কারণেই তারা সবাই বেঁচে ছিল। ক্যাপ্টেন সেখানে উপস্থিত সবাইকে বলে যে দুজন লোক কাঁচের মৃত্যু পর্যন্ত তার সাথে থাকবে তাকে গ্রামে ফিরে $300 দেওয়া হবে। ক্যাপ্টেন বলে যে কাঁচ আমাদের সবাইকে সাহায্য করেছে এবং ক্যাপ্টেন চায় যে কাঁচ যেন প্রাকৃতিক মৃত্যু পায় এবং যখন কাঁচ মারা যাবে তখন তার অন্ত্যেষ্টিক্রিয়া করে সেই দুজন লোকও ফিরে আসবে। এখন কাঁচের ছেলে সঙ্গে সঙ্গে বলে যে আমি থাকব, এবং সেখানে আরেকটি ছেলে ছিল যার নাম ফ্রেজার। সে বলে যে আমি থাকব, $300 পাই বা না পাই। এখন কাঁচের ছেলে হক এবং ফ্রেজার দুজনেই বয়সে ছোট ছিল, তাই ক্যাপ্টেন বলে যে আরও একজন লোককেও তাদের সাথে থাকতে হবে। এখানে গেরাল্ড এসে বলে যে আমি থাকব, কিন্তু $300 খুব কম। তখন ক্যাপ্টেন বলে ঠিক আছে, $600 দেওয়া হবে। এবং তখনই কাঁচের ছেলে এবং যে দ্বিতীয় ছেলেটি ছিল সে বলে যে তুমি আমাদের ডলারও রাখতে পারো। এটা শুনে গেরাল্ড বলে $300 যথেষ্ট, এতে আমি আমার বাড়ি কিনতে পারি। এবং যাই হোক 2 থেকে 3 দিনের কথা, এর বেশি দিন কাঁচ বাঁচবে না, এবং গেরাল্ডও তাদের সাথে থাকতে রাজি হয়। এখন এই 3 জন লোক কাঁচের সাথে এখানেই থাকতে থাকে এবং বাকিরা সব এগিয়ে যায়। গেরাল্ড কাঁচের পাশেই বসে পড়ে এবং কাঁচের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কাঁচ মরার নাম পর্যন্ত নিচ্ছিল না। পরের দিন কাঁচের ছেলে এবং সেই দ্বিতীয় ছেলেটি পেট ভরাতে শিকার এবং পান করার জন্য পানি নিতে চলে যায়। তখন গেরাল্ড কাঁচেই একটি মাটি খোঁড়া শুরু করে। কিন্তু গেরাল্ড কেন এমন করছে? সে কি কাঁচকে জীবন্ত দাফন করার কথা ভাবছে? এটা তো আমরা আগেই জানতে পারব। এভাবে আরও কয়েক ঘন্টা কেটে যায়
এবং যখন গেরাল্ট দেখে যে কাঁচ এখনও মরেনি, তখন সে রাগে কাঁচের কাছে আসে এবং কাঁচকে বলে যে, তুমি মরছো না কেন? তোমার কারণে আমাদের সবার প্রাণ চলে যাবে, কারণ আদিবাসীরা এখনও পাগলের মতো আমাদের খুঁজছে, এবং যদি আদিবাসীরা এখানে চলে আসে তবে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে, এবং তুমি তোমার প্রাণ দিয়ে তোমার ছেলের এবং আমাদের সবার প্রাণ বাঁচাতে পারো। এখন গেরাল্ট কাঁচকে বলে যে, যদি তুমি তোমার চোখের পাতা নিচে ফেলে দাও তবে আমি বুঝে যাব যে তুমি মরতে প্রস্তুত। কাঁচ অনেকক্ষণ চেষ্টা করে যে তার চোখের পাতা না পড়ে, কিন্তু তখন গেরাল্ট তাকে বলে যে, আমার মনে হয় তুমি তোমার ছেলেকেও বাঁচাতে চাও না। কাজ গেরাল্টের কথা শুনে তার ছেলেকে বাঁচানোর জন্য তার চোখের পাতা নিচে ফেলে দেয়। এটা থেকে গেরাল্ট তার মুখে কাপড় গুজে দিয়ে তার শ্বাস রোধ করে দেয়, এবং কাজ এখন ছটফট করে মরতে থাকে। ঠিক তখনই কাজের ছেলে এসে গেরাল্টকে বন্দুক দিয়ে পিছনে ঠেলে দেয়। কাজের ছেলে গেরাল্টের দিকে বন্দুক তাক করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। গেরাল্ট তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি কেন এমন করছিলাম, কিন্তু কাজের ছেলে তার কোনো কথা শুনতে চায় না এবং চিৎকার করতে শুরু করে। এরপর গ্যারাল্ট গ্লাসের সামনেই তার ছেলের পেটে ছুরি মেরে তাকে হত্যা করে। গ্লাসের গলা সম্পূর্ণরূপে কাটা ছিল, তাই সে চিৎকারও করতে পারেনি। সে শুধু তার ছেলে মরতে দেখে, আর গ্যারাল্ট তার ছেলেকে তুলে নিয়ে দূরে একটা জায়গায় লুকিয়ে রাখে, যাতে তৃতীয় ছেলেটি সেখানে এলে তাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর যখন ছেলেটি সেখানে আসে, সে গ্যারাল্টকে জিজ্ঞেস করে, হক কোথায়? তখন গ্যারাল্ট তাকে বলে সে আশেপাশেই থাকবে, অল্পক্ষণে চলে আসবে। গ্লাসের অসহায় অবস্থা সে ছেলেটিকে, যার নাম ব্রিজার, বোঝাতে চেষ্টা করে যে গ্যারাল্ট আমার ছেলেকে মেরে ফেলেছে, কিন্তু সে বলতে পারে না, কারণ তার মুখ থেকে আওয়াজ বের হয় না। এখন রাত হয়ে যায়, গেরাল্ট আর ব্রিজার ঘুমিয়ে পড়ে। পরের সকালে গেরাল্ট ব্রিজারকে জাগিয়ে তাকে মিথ্যা বলে যে আমি এখান থেকে কিছু দূরত্বে 20 জন আদিবাসী গোত্রের লোককে আমাদের দিকে দ্রুত এগিয়ে আসতে দেখেছি। তারা যদি এখানে পৌঁছায় তাহলে আমাদের টুকরো টুকরো করে দেবে। এটা শুনে ব্রিজার ভয় পেয়ে যায় এবং বলে যে আমরা যদি চলে যাই তাহলে গ্লাস আর তার ছেলে হকের কি হবে? যার জবাবে গেরাল্ট বলে যে হক বেঁচে থাকলে সে আমাদের খুঁজে পাবে। তখন ছেলেটি বলে যে গ্লাস এখনও বেঁচে আছে, এবং আমরা ক্যাপ্টেনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে গ্লাসের মৃত্যুর পর আমরা তাকে পূর্ণ রীতিনীতি মেনে দাহ করে এখান থেকে বের হব। এটা শোনার পর জেরাল্ড গ্লাসকে পা দিয়ে ধরে খুব বিভৎসভাবে টানে। গ্লাসের সারা শরীরে ঘা হয় এবং সে ব্যথা চিৎকার করতে থাকে। এখন জেরাল্ড একদিন আগে যে কবর খুঁড়েছিল তাতে গ্লাসকে জীবিতই ফেলে দেয় এবং উপরে থেকে মাটি দেয়া শুরু করে দেয়। তখন ছেলেটি বলে, তুমি কি করছো? জেরাল্ড বলে, সে আজ না হয় কাল মরবেই, এবং আমরা যেমন প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তার সৎকার পূর্ণ রীতিনীতিতে করা হবে, তাই আমি আমার প্রতিশ্রুতি পূরণ করলাম। সে তার উপরে কিছু মাটি দিয়ে সেখান থেকে চলে যায় এবং ছেলেটিকে বলে, তুমিও আমার সাথে চলো। ব্রিজের গ্লাসের এই অবস্থার জন্য খুব কষ্ট হয়। সে গ্লাসকে বলে, দুঃখিত মিস্টার গ্লাস, আমাকে চলে যেতে হবে, এবং এটা বলে সে পানির একটি বোতল গ্লাসের উপরে রেখে সেখান থেকে বের হয়ে যায়। এখন এখানে গ্লাস একা, সে ছটপট করছে। গ্লাস অনেক ঘন্টা ধরে সেই জায়গাতেই যেখানে তাকে পুঁতে ফেলা হয়েছিল অর্ধমৃত অবস্থায় শুয়ে থাকে। সে ভাবে যে এভাবে শুয়ে থেকে যেভাবেই মরতে হবে তাহলে বাঁচার চেষ্টা কেন না করবে। সে পুরো সাহস জোগাড় করে তার হাত পা নাড়ে এবং অনেক কষ্ট সহ্য করে সে কবর থেকে বের হয়ে আসে। গ্লাস খুবই কষ্টের মধ্যে থাকে। সে হামাগুড়ি দিয়ে সোজা সেই জায়গায় যায় যেখানে তার ছেলের লাশ আছে। সে তার ছেলের লাশ দেখে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। এরপর সে তার ছেলের লাশের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সকাল হওয়ার পর গেরাল্ট ব্রিজারকে জাগিয়ে বলে, তাড়াতাড়ি ওঠো, আমাদের এখান থেকে বের হতে হবে। আদিবাসী গোত্রের 12 জন লোক আমাদের পিছনে আসছে। এটা শুনে ব্রিজার গেরাল্টকে বলে, তুমি তো বলেছিলে আমাদের পিছনে 20 জন লোক লেগেছে। সে বুঝে যায় যে গেরাল্ট তাকে মিথ্যা বলেছিল, তাই সে গেরাল্টের দিকে বন্দুক তাক করে। তখন গেরাল্ট ব্রিজারকে বলে, তোমার আমার শুকরিয়া আদায় করা উচিত। আমি তোমার প্রাণ বাঁচিয়েছি এবং তোমাকে ভয় দেখানো জরুরি ছিল, কারণ একটা অর্ধমৃত মানুষের সাথে আমরা আমাদের জীবন বিপন্ন করতে পারিনি। যাই হোক, গ্লাস মরেই যেত, এবং তুমি যদি বাঁচতে চাও তাহলে আমি যেভাবে বলি সেভাবে করো, না হয় তুমি একা গ্লাসের কাছে ফিরে যেতে পারো। এটা শুনে ভয়ে ব্রিজার গেরাল্টের কথা মেনে নেয় এবং তার সাথে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে গ্লাস সেই জায়গাতেই থাকে এবং এখন গ্লাসের ক্ষুধা পায়। সে হামাগুড়ি দিয়ে একটা জায়গায় যায় যেখানে কোনো প্রাণীর খুলি পড়েছিল। সে তা থেকে একটা হাড় ভাঙে এবং যে শুকনো মাংস ছিল তা খায়। গ্লাসের এখন তৃষ্ণাও পেয়েছিল। সে খুব কষ্টে একইভাবে হামাগুড়ি দিয়ে সেই নদীর কিনারা পর্যন্ত পৌঁছায় এবং পানি পান করতে থাকে। কিন্তু যখন সে পানি পান করে তখন পানি তার গলা থেকে বেরিয়ে যায়, কারণ তার গলা কাটা ছিল। এখন গ্লাসকে প্রথমে তার ক্ষতের চিকিৎসা করতে হয়। তার কাছে কিছু বারুদ বাকি ছিল। সে শুকনো ঘাস জড়ো করে আগুন জ্বালিয়ে নেয় এবং কিছু বারুদ তার গলার সেই অংশে ছিটিয়ে দেয় যেখানে গলা কাটা ছিল।
সে এটা এজন্য করে যাতে পোড়ার ফলে তার যে ক্ষত ফাটা ছিল তা আটকে যায়। এই সময় গ্লাসের খুব ব্যথা হয় এবং ব্যথায় সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর গ্লাস অনেক দিন একই নদীর কিনারায় থাকে। সে পানি পান করে এবং মৃত প্রাণীর মাংস খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। একদিন সেই আদিবাসী গোত্রের লোকেরা একই নদীর কিনারায় চলে আসে এবং তারা গ্লাসকে দেখার আগেই গ্লাস দ্রুত নদীতে লাফিয়ে পড়ে। সে নদীতে সাঁতার কেটে সেই আদিবাসী লোকদের থেকে অনেক দূরে চলে যায়। নদীর এই বরফ শীতল পানিতে থাকার পর গ্লাসের ঠান্ডায় খুব খারাপ অবস্থা হয়। সে খুব কষ্টে আগুন জ্বালিয়ে তার শরীর গরম করে এবং এখন এইখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এইভাবে গ্লাসকে এখানে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়। এখন তার ক্ষতস্থানগুলো সেরে গিয়েছিল এবং গ্লাস কিছুটা হাঁটাচলা করতে পারত। নদীর তীরে থাকার কারণে তার পানির কোনো অভাব ছিল না, কিন্তু পেট ভরে খাবার তার খুব কমই মিলত। সে সেখানে নদী থেকে মাছ ধরে কাঁচা খেয়ে জীবন কাটাত এবং নিজেকে বাঁচিয়ে রাখত। এখন এক রাতে যখন সে ঘুমাচ্ছিল তখনই সে আগুনের কিছু লেলিহান শিখা দেখতে পায় এবং যখন সে সেই দিকে যায় সেখানে একজন লোক ছিল যে খুব বড় শিকার করেছিল এবং সেটা খাচ্ছিল। গ্লাস তার কাছে যায় এবং সে যেই গ্লাসকে দেখে সে তার তীর ও ধনুক তার দিকে তাক করে। গ্লাস ইশারায় বোঝায় যে আমি তোমার জন্য কোনো ঝুঁকি নই, আমার শুধু খাবার চাই। সেই লোকটি বুঝে যায় এবং গ্লাসকে খাবারের জন্য শিকারের একটি টুকরো দেয় এবং দুজনেই সারা রাত সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সেই লোকটি যখন গ্লাসের ক্ষতস্থানগুলো দেখে তখন সে গ্লাসকে জিজ্ঞেস করে যে তোমার এটা কি হয়েছে। তখন গ্লাস তাকে বলে যে আমি আমার দলের সাথে শিকারে ছিলাম এবং আমার এই দশা একটি বন্য ভালুক করেছে, যার পরে আমার সাথীরা আমাকে মরার জন্য জঙ্গলেই ছেড়ে দেয় এবং তারা আমার ছেলেকেও মেরে ফেলে। এটি শুনে সেই লোকটির গ্লাসের জন্য খুব দুঃখ হয় এবং যে লোকটি আছে সে বলে যে আমার পুরো পরিবারকেও ফরাসি শিকারীদের মেরে ফেলা হয়েছে। এটি বলতে বলতে লোকটি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু সে বলে যে সে সেই ফরাসি লোকদের থেকে প্রতিশোধ নিতে চায় না, কারণ প্রতিশোধ নেওয়া ঊর্ধ্ব লোকের হাতে। কিন্তু গ্রামে প্রবেশ করার আগে গাইরাল্ড ব্রিজারকে বলে যে আমরা যা কিছু করেছি সে সম্পর্কে কাউকে জানানো উচিত হবে না। সে ব্রিজারকে বলে যে যদি তাদের সত্যি কথা জানতে দেয়া হয় তাহলে ক্যাপ্টেন আমাদের ক্রুশে চড়িয়ে দেবে। মাজবুরিতে ব্রিজার তার কথা মেনে নেয়। এখন গাইরাল্ড এবং সে ছেলেটি ক্যাপ্টেনের কাছে যায় এবং গাইরাল্ড ক্যাপ্টেনকে বলে যে গ্লাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা তার সাথে ছিলাম, আমরা তাকে ভালোভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে দাফন করেছি এবং গ্লাসের ছেলে আদিবাসী লোকের হাতে পড়ে গেছে এবং আমরা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। এটি শুনে ক্যাপ্টেন তার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের দুজনকে $100 দেয়, কিন্তু সেই ছেলেটি টাকা নেওয়া ছাড়াই সেখান থেকে চলে যায়। গাইরাল্ড সেই ছেলের টাকাও তুলে নিয়ে বলে যে ভ্রমণে যা কিছু ঘটেছে তাতে এই ছেলেটি শকে আছে, এই কারণেই সে এমন করছে, এবং গাইরাল্ডও সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে গ্লাস বরফের মধ্যে সেই লোকটির সাথে সামনের যাত্রা পাড়ি দিচ্ছিল এবং তখনই বরফের ঝড় শুরু হয়। গ্লাস অসুস্থ ছিল এবং তার ক্ষতস্থানগুলো পচে যাচ্ছিল এবং এই কারণে সে অজ্ঞান হয়ে পড়ে, যার পরে সেই লোকটি গ্লাসের জন্য কাঠের একটি ছোট ঝুপড়ি বানায় এবং গ্লাসের সব কাপড় খুলে তাকে তার ভিতরে রেখে দেয় এবং তাকে চারদিক থেকে ঢেকে সামনে আগুন জ্বালায় যাতে তার গরম লাগে। এইভাবে রাত কেটে যায় এবং পরের সকালে যখন গ্লাস ওঠে তখন সে চারদিকে দেখে, কিন্তু সেই লোকটি কোথাও থাকে না। এবং যখন সে কিছুটা সামনে যায় তখন দেখে যে কেউ সেই লোকটিকে ফাঁসি দিয়ে গাছ থেকে ঝুলিয়ে রেখেছে এবং সেখান থেকে কিছু দূরত্বে গ্লাস ফরাসি শিকারীদের দেখতে পায়। গ্লাস বুঝে যায় যে এই লোকেরাই সেই লোকটিকে ফাঁসিতে ঝুলিয়েছে। এখন গ্লাস তাদের ঘোড়ার কাছে পৌঁছায় এবং সেখানে গ্লাস দেখে যে একটি ফরাসি শিকারী একটি মেয়ের সাথে ধর্ষণ করছে এবং এই মেয়েটি অন্য কেউ নয় বরং আদিবাসী গোত্রের সর্দারের মেয়ে ছিল। আসলে এই তারাই ফরাসি শিকারী ছিল যাদের থেকে আদিবাসী গোত্রের সর্দার চামড়ার বিনিময়ে ঘোড়া এবং বন্দুক নিয়েছিল, এবং এই ফরাসি শিকারীদের দ্বারাই গোত্রের সর্দারের মেয়েকে অপহরণ করা হয়েছিল। কিন্তু গোত্রের সর্দারের ধারণা ছিল যে তার মেয়েকে আমেরিকান শিকারীদের অপহরণ করেছে। এরপরে গ্লাস চুপি চুপি পিছন থেকে এসে যে লোকটি গোত্রের সর্দারের মেয়ের সাথে অন্যায় করছিল তাকে মেরে ফেলে এবং মেয়েটিকে মুক্ত করে নেয়। এখানে গ্লাস বুদ্ধিমত্তার সাথে কাজ নিয়ে একটি ঘোড়ার ওপর বসে পড়ে এবং বাকি ঘোড়াগুলোর দড়ি খুলে বন্দুক দিয়ে গুলি ছুড়ে দেয়, যার ফলে সব ঘোড়া ছুটে যায় এবং এখন সেই ফরাসি লোকদের কাছে ঘোড়া না থাকার কারণে তারা গ্লাসের পিছন ধাওয়া করতে পারে না। কিন্তু পালানোর সময় গ্লাসের পানির বোতল সেখানেই নিচে পড়ে যায়। সেখান থেকে পালানোর পরে গ্লাস রাত একটি গাছের নিচে কাটায় এবং যখন সকাল হয় তখন সে দেখে যে আদিবাসীরা তার কাছে পৌঁছাতে চলেছে। সে দ্রুত তার ঘোড়ার ওপর চড়ে পালাতে শুরু করে, কিন্তু তারা আদিবাসীরা তার বেশ কাছাকাছি চলে আসে। সে 1-2 জন আদিবাসীকে গুলি করে এবং ঘোড়াকে আরও দ্রুত দৌড় করায় এবং দৌড়াতে দৌড়াতে সামনে একটি পাহাড় চলে আসে যার নিচে একটি গভীর খাদ থাকে
কিন্তু গ্লাস এখন থামতে পারে না, কারণ যদি সে থামে তাহলে আদিবাসীরা তাকে মেরে ফেলবে। তাই গ্লাস ঘোড়াসহ নিজেকে সেই খাদের মধ্যে ফেলে দেয় এবং নিচে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সোজা বরফের মধ্যে পড়ে। ঘোড়া সরাসরি নিচের ছোট পাথরের উপর পড়ে মারা যায়, কিন্তু গ্লাস এখনও জীবিত আছে, কারণ সে গাছের সাথে ধাক্কা খেয়ে বরফের পুরু স্তরের উপর পড়ে। কিন্তু তার অবস্থা এখন বেশ খারাপ হয়ে যায়। তখনই সেখানে তীব্র ঝড় আসে এবং ঠান্ডা অনেক বেশি বেড়ে যায়। এখন যদি গ্লাস তার জন্য কোনো গরম জায়গা না খুঁজে পায়, তাহলে সে ঠান্ডায় জমে মারা যাবে। এখন গ্লাস ঠান্ডা থেকে বাজার কিন্য ঘোড়ার পেট কাটে এবং তার ভেতর থেকে সব অংশ বাইরে বের করে এবং রাত সেখানেই কাটিয়ে দেয়, কারণ সে জানে যে যদি সে বাইরে থাকে তাহলে ঠান্ডায় মারা যাবে। সে কোনোভাবে সারা রাত সেই ঘোড়ার পেটের ভিতর কাটিয়ে দেয়। সকালে যখন সে ওঠে তখন সে দেখে যে আবহাওয়া এখন স্বাভাবিক হয়ে গিয়েছে এবং আরেকবার সে তার যাত্রা অব্যাহত রাখে। সেখানে অন্যদিকে আমরা দেখি যে যেখানে গ্লাসকে পৌঁছাতে হবে সেখানে একটি ফরাসি শিকারী আসে এবং সে আমেরিকান শিকারীদের সাহায্য চায়। এই লোকেরা তাকে ভিতরে নিয়ে আসে। ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত তোমার সাথে কি হয়েছে। তখন সেই লোকটি বলে যে একজন লোক এসেছিল যে আমাদের ক্যাপ্টেনকে মেরে ফেলেছিল এবং তারপর সে আমাদের সব ঘোড়াকে মুক্ত করে দিয়েছিল। আসলে এই লোকটি গ্লাসের কথা বলছিল এবং যেই লোকটি গোত্রের সর্দারের মেয়ের সাথে অন্যায় করছিল সে আসলে তাদের ফরাসি শিকারীদের ক্যাপ্টেন ছিল। সেই লোকটি বলে যে ঘোড়া মুক্ত হয়ে যাওয়ার পরে আমাদের পুরো দল বিচ্ছিন্ন হয়ে যায়। শীতের কারণে আমাদের কিছু লোক মারা যায় এবং কিছু লোককে তো বেয়নেট দিয়ে মেরে ফেলা হয়। প্রমাণ হিসাবে লোকটি এই লোকদের তার সাথীদের কিছু জিনিস দেখায় এবং সে একটি পানির বোতল দেখিয়ে বলে যে যে লোকটি আমাদের ক্যাপ্টেনকে মেরেছে যে যাওয়ার সময় এই পানির বোতল পড়ে গিয়েছিল এবং এটি সেই বোতল যা ব্রিজার গ্লাসকে সেই জায়গায় ছেড়ে যাওয়ার সময় তার উপর রেখে এসেছিল। ব্রিজার বলে যে এটি তো গ্লাসের বোতল যা আমি তাকে দিয়েছিলাম। এখন এই লোকেরা সেই লোকটিকে জিজ্ঞেস করে যে গ্লাস তোমাদের ক্যাপ্টেনকে কোথায় মেরেছিল এবং সেই লোকটি 30 মাইল দূরে সেই জায়গাটি তাদের বলে দেয়। যার পরে ক্যাপ্টেন, রেজার এবং কিছু লোক গ্লাসকে খুঁজে বের করার জন্য ঘোড়ার ওপর করে বেরিয়ে পড়ে এবং এখানে গাইডালদের বুঝতে অসুবিধা হয় না যে এখন সে ফেঁসে যাওয়ার অবস্থায়। যখন এই লোকেরা তার কাছাকাছি যায় তখন সে অন্য কেউ নয় বরং গ্লাস হয়। আর গ্লাসকে দেখে ক্যাপ্টেন একদম শকে পড়ে যায়, কারণ গায়রাল তো তাকে মৃত বলে দিয়েছিল। ক্যাপ্টেন গ্লাসের কাছে এসে তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল। তখন গ্লাস তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়, যার পরে ক্যাপ্টেন গায়রালকে ধরার জন্য দ্রুততার সাথে তার গ্রামে ফিরে আসে এবং গায়রালকে খোঁজে, কিন্তু গায়রাল তালা থেকে সব টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন রাগে ব্রিজারকে মারে এবং তার লোকদের বলে যে ব্রিজারকে গ্রেফতার করো, কিন্তু গ্লাস ক্যাপ্টেনকে বলে যে এতে ব্রিজারের কোনো ভুল ছিল না। সেখানে যা কিছু ঘটেছে ব্রিজের তার সম্পর্কে কিচ্ছু জানে না, তাই তুমি তাকে ছেড়ে দাও। এবং এখন ক্যাপ্টেন এই সিদ্ধান্ত নেয় যে আমি গায়রালকে ধরার জন্য যাব, কারণ সে গ্লাসের ছেলের খুন করেছে এবং সে টাকাও চুরি করেছে। তখন গ্লাস বলে যে আমিও তোমার সাথে যাব, কিন্তু ক্যাপ্টেন বলে না, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, আমি একা তাকে মারতে যাব। গ্লাস বলে না, আমি তার জন্য অনেক দূর থেকে যাত্রা পাড়ি দিয়ে এসেছি এবং তাকে শুধু আমি মারব। যার পরে ক্যাপ্টেন গ্লাসের কথা মেনে নেয় এবং এই দুজন ঘোড়ার উপর করে গায়রালকে মারতে বেরিয়ে পড়ে। এই দুজন গায়রাল্ডের ঘোড়ার পায়ের ছাপ ফলো করছিল এবং অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এই দুজন নিজ নিজ রাস্তা পরিবর্তন করে নেয়। ক্যাপ্টেন গ্লাসকে বলে যে তুমি ডান রাস্তা দিয়ে যাও এবং আমি বাম রাস্তা দিয়ে যাব। এখন এই দুইজন একে অপর থেকে আলাদা হয়ে যায় এবং যখন ক্যাপ্টেন গায়রালকে খুঁজছিল তখন গায়রাল্ড একটি বড় পাথরের পিছন থেকে বের হয় এবং ক্যাপ্টেনকে বন্দুকের নলের ডগায় নিয়ে বলে যে ক্যাপ্টেন তুমি এখানে কি করছো। ক্যাপ্টেন তাকে বলে যে তোমার উপর খুনের অভিযোগ আছে, তাই তুমি আমার সাথে চলো, কিন্তু গায়রাল্ড মানে না। এখন যেই ক্যাপ্টেন পকেট থেকে বন্দুক বের করে তাকে মারতে যাচ্ছিল তখনই গায়রাল্ড ক্যাপ্টেনকে গুলি করে, যার ফলে ক্যাপ্টেনের মৃত্যু হয়। গুলির আওয়াজ শুনে গ্লাস সেই দিকে আসে এবং গ্লাস দেখে যে সেখানে ক্যাপ্টেনের লাশ পড়ে আছে এবং গায়রাল্ড পালিয়ে গেছে। এখন গ্লাস বুদ্ধিমত্তার সাথে কাজ নিয়ে কাঠের একটি বড় ডাল ভাঙে এবং তা ক্যাপ্টেনের পিঠে লাগিয়ে দেয়, যাতে তার পিঠ সোজা হয়ে যায়। যার পরে সে ক্যাপ্টেনকে ঘোড়ার উপর বসিয়ে দেয় এবং নিজে পিছনের ঘোড়ার উপর লাশের মতো শুয়ে পড়ে, যাতে গায়রাল্ডের এটা মনে হয় যে সামনে গ্লাস আছে এবং পিছনে যে শুয়ে আছে সে ক্যাপ্টেনের মৃতদেহ। এবং ঘটনাও ঠিক এমনই হয়। এই ঘোড়াগুলো দেখে গায়রাল্ডের মনে হয় যে সামনে যে আছে সে গ্লাস এবং পিছনে যে শুয়ে আছে সে ক্যাপ্টেনের লাশ। যার পরে সে সামনের লোকটির উপর গুলি ছুড়ে দেয় এবং গুলি লাগা মাত্রই সে পড়ে যায়। গায়রাল্ড খুশি হয় এবং তার মনে হয় যে গ্লাসও এখন মরে গেছে। সে ধীরে ধীরে মৃতদেহের দিকে আসে। যখন সে মৃতদেহের কাছে পৌঁছায় এবং দেহটি উল্টায় তখন সে জানতে পারে যে এটি গ্লাস নয় বরং ক্যাপ্টেন। এখন এর আগে যে গ্যারাল্ট কিছু করতে পারে তখনই গ্লাস পিছনের ঘোড়া থেকে উঠে গ্যারাল্টের উপর গুলি ছোড়ে। এই গুলিটি গ্যারাল্টের কাঁধে লাগে এবং সে সেখান থেকে পালাতে শুরু করে। তখন গ্লাসও তার পিছন ধাওয়া করে এবং পিছন ধাওয়া করতে করতে সে একটি নদীর তীরে পৌঁছে যায়, যেখানে এই দুজনের মধ্যে একটি বড় লড়াই হয়। এই দুজনেই একে অপরকে গুরুতরভাবে জখম করে দেয় এবং তখনই আমরা দেখি যে নদীর ওপারে সে আদিবাসী গোত্রের লোকেরা চলে আসে, যারা এই লোকদের মেরে ফেলতে চায়। এবং যখন গ্লাস গ্যারাল্টকে মারতে যাচ্ছিল তখনই তার সেই লোকটির কথা মনে পড়ে
যে তাকে খাবারের জন্য মাংস দিয়েছিল এবং পরে ফরাসি লোকেরা তাকে ক্রুশে চড়িয়েছিল। সে একবার গ্লাসকে বলেছিল যে মানুষ অন্য মানুষের সাথে খারাপ আচরণ করে তার থেকে প্রতিশোধ নেবার বদলে ঊর্ধ্ব লোকের হাতে ছেড়ে দেওয়া উচিত। তাই গ্লাসও গ্যারাল্টকে নদীতে ছেড়ে দেয়। নদীতে ভেসে যাওয়ার সময় গ্যারাল্ট অন্য পারে পৌঁছে যায়। সেখানে সেই আদিবাসীরা তাকে ধরে মেরে ফেলে এবং এখন তারা লোকেরা নদী পার হয়ে গ্লাসের দিকে আসে, কিন্তু তারা লোকেরা গ্লাসকে কিছু বলে না এবং গ্লাসকে সেখানে রেখে চলে যেতে শুরু করে। আসলে গোত্রের সর্দাররা তার মেয়ে খিরে পায় এবং এই সেই মেয়ে হয় যার ধর্ষণ হতে গিয়ে একবার গ্লাস তাকে ফরাসি লোকদের থেকে বাঁচিয়েছিল। এই মেয়েটি তার বাবাকে গ্লাস সম্পর্কে বলে যে সে আমার প্রাণ বাঁচিয়েছিল এবং এই কারণেই যে তারা লোকেরা গ্লাসকে সেখানে রেখে চলে যায়। এই সাথে গল্পটি শেষ হয়। আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।